লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর অভিযোগ উঠলো এদের মধ্যে কতজন বিদেশি, যে প্রশ্নটা বলছে কতজন অনুপ্রবেশকারী, কোনো তালিকা কিন্তু কমিশন দিতে পারেনি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। না, আমি সেটাই বললাম যে বিহারে অনেকগুলো গাফিলতি ছিল ইলেকশন কমিশনের এই এসআইআর করতে গিয়ে, কারণ প্রথমবার করছে। কিন্তু একটা জিনিস দেখুন, বিহারেও যে প্রশ্নটা উঠেছিল যে ইলেকশনের খুব আগে আগে কেন হচ্ছে, তবে এইটা তারপরে ইলেকশন কমিশন বললো এটা অল ইন্ডিয়া লেভেলে হবে। তাহলে অল ইন্ডিয়া লেভেল যখন হয় তখন একসাথে অল ইন্ডিয়ায় করতে হয়, বেছে বেছে এক একটা দুটো রাজ্যতে করাটা, সেন্সাস কি বেছে বেছে রাজ্যে রাজ্যে হয়? একসঙ্গেই তো হয়। তো সেই জায়গাটা ইলেকশন আসলে দেখুন, আজকে প্রাইম মিনিস্টার মোদি তিনি যদি চান যে আমাদের এখানে ভারতবর্ষে, বা আগে থেকেই চাইতেন, তাহলে যখন পূর্ণ বহুমত ছিল তখন ইলেকশন কমিশনকে আরো সবল করার জন্য আইন পাস করতে হতো, যে যার নিজেরই বাহিনী নেই, নিজেরই কর্মচারী নেই, রাজ্য সরকারদের উপরে নির্ভর করতে হয়, তাহলে সেই ইলেকশন কমিশনকে দিয়ে আপনি এত দ্রুত এই জিনিসগুলো করতে পারেন না। ফলে গোড়াতেই গাফিলতি রয়েছে। বিশ্বজিৎ এই প্রশ্নের সূত্র ধরে আমি জিজ্ঞেস করবো তোমাকে, যে বিহারে যে প্রথমে খসড়া বেরোলো, তারপর যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোলো, তাতে আবার 21 লক্ষের নাম যোগ হলো। কেন যোগ হলো, কিসের ভিত্তিতে যোগ হলো, কিভাবে যোগ হলো, কেন যোগ করতে হলো, তার কিন্তু তথ্য জানতে পারছি না আমরা। সেটা জানাচ্ছে না এই কারণে, কারণ সুনির্দিষ্ট পদ্ধতি মেনে হয়নি। যদি মেনে হতো তাহলে ওই 21 লক্ষের নাম ফাইনালি যেগুলো অ্যাড হলো সেটা বাদ যেত না। কারণ নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এক্সপেরিমেন্ট করছে। সুনির্দিষ্ট পদ্ধতি থাকলে এই এক্সপেরিমেন্ট হতো না। আমি একটা কথা বিশ্বদা বলবো, কেন এই প্রশ্নটা উঠছে না বারবার। 2019 সালের 10ই জুলাই পার্লামেন্টে প্রশ্ন তুলল যে ইলেকশন কমিশন বলুক যে ভারতবর্ষে একজনও ভুয়ো ভোটার বা বিদেশি ভোটার আছে কিনা। তখন পরবর্তীকালে পার্লামেন্টকে লিখিত উত্তরে নির্বাচন কমিশন জানালো 2016, 17, 19 একজনও বিদেশি বা ভুয়ো ভোটার নেই। 2018 সালে 3 জন বিদেশি ভোটারের নাম দেয় এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশন ঘোষণা করে ভারতবর্ষের এই 90 কোটির ভোটার লিস্টে একজনও বিদেশি ভোটার নেই। তাহলে 2019 থেকে 2025 কি এমন কাণ্ড ঘটলো যে এত, এটা কে বলেছে? এটা পার্লামেন্টে প্রশ্ন পার্লামেন্টে কে জবাব দিয়েছে? আমি বলছি তোমাকে, 2019 সালের 10ই জুলাই তুমি পার্লামেন্টের যে প্রসিডিংস সেখানে দেখতে পাবে যে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়, বিরোধী দলের একজন প্রশ্ন তোলে, তার উত্তরে নির্বাচন কমিশন হোম মিনিস্টার কিরেন রিজিজু পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কত হোম মিনিস্টার কিরেন রিজিজু আগে ছিল, এখন আর নেই। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। আরে আবার আপনি কথা বলছেন, তখন কিরেন রিজিজু মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স ছিল, হোম মিনিস্টার আছে, হোম মিনিস্টার হয়েছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিয়েছে। আমি রাজর্ষিকে একটা প্রশ্ন করব। রাজর্ষি, এসআইআর হলে রাজনৈতিক দলগুলোর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বুথভিত্তিক সংগঠন। এটা আমরা জানি, প্রতি বুথে এজেন্ট না থাকলে অভিযোগ করে কোনো লাভ হয় না। অন্তত বিহারের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝেছি, পশ্চিমবঙ্গে সমস্ত বুথে কি বিজেপির এজেন্ট আছে, বা বিজেপির বুথভিত্তিক সংগঠন কি এতটাই মজবুত যে এসআইআর ঠিকভাবে রূপান্তরিত করতে পারবে, অভিযোগ জানাতে পারবে এবং পাল্টা কাউন্টার করতে পারবে? কংগ্রেসের প্রত্যেকটা বুথে আছে, তাই জন্য কি তারা আপত্তি জানাচ্ছে যাদের নেই বলে? একটা কথা, এখানে রাজনৈতিক বিশ্লেষক বললেন অল ইন্ডিয়া লেভেলে এটা হওয়া উচিত। আচ্ছা, তার মানে তো উনি নিশ্চয়ই বলছেন যে অল ইন্ডিয়া লেভেলে তাহলে এক দেশে একটাই, কারণ আলাদা আলাদা করে কেন হচ্ছে? তো ভারতবর্ষে তো আলাদা আলাদা বিধানসভা নির্বাচন হয়, আগে তো একসাথেই লোকসভা বিধানসভা নির্বাচন হতো, তাহলে উনি নিশ্চয়ই এক দেশ এক নির্বাচনের পক্ষে কথা বলছেন। দেখুন, আজকে দাঁড়িয়ে অনেক রকম কথা বলছেন। 2012 সালে দাঁড়িয়ে এই অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কমিউনিস্ট পার্টির নিজের কি স্ট্যান্ড পয়েন্ট ছিল সেটা কমিউনিস্ট পার্টির বর্তমান প্রাক্তন নেতারা বলতে পারবেন কি? আমাদের কোনো ধোঁয়াশার ব্যাপার নেই। নিজেদের সরকার থাকে, নিজেদের স্বার্থ থাকে, তখন 87, 92, 2003 তোমরা মমতা ব্যানার্জি মিলে নাগরিকত্ব নিয়ে আইন বানানোর চেষ্টা করেছো। যে বসিয়ে বসে কথা মমতা আমাদের কাছে দেশের হেরে মানুষ গেছিল, কখনো বেআইনি নাগরিক হবে, কখন নাগরিক হবে, যার জন্য এটা বাংলাদেশ চলতে পারে না। ঢুকেছিল। এটা চলতে পারে না। তোমরা জমিদার হয়ে যাওনি দেশে। 82, 92, 87, 93, 2003
হয় রেশন কার্ডের নয় মমতা ব্যানার্জির সঙ্গী করে বছর কত আমি একটা প্রশ্ন করি যে সাধারণ মানুষ এত আইনি ভাষা বোঝে না, জটিলতাও তারা বোঝে না। রাজ্যে যখন এসআইআর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে তখন এই হঠাৎ করে যে এনআরসির নোটিশ আসছে তাতে তো মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, একদম তৈরি হয়েছে। এছাড়া এসআইআর নিয়ে তৃণমূলের বা এত আপত্তি কেন, কি কারণে? না, আমাদের তো খুব সিম্পল কথা, আমরা শুরু থেকে যে কথাটা উনি বললেন একেবারে কারেক্টলি বলেছেন যে এই যে ধরুন 21 লক্ষ নাম বিহারে অ্যাড হলো কি করে, তাহলে প্রসেসে একটা বিরাট গলত থাকে, তো একটা দুটো নাম নয় 21 লক্ষ নাম অ্যাড হয়ে গেল যে নাম বাদ পড়েছিল। তাহলে এই গোটা প্রসেস যে ফল্টি এবং এই যে হুড়োহুড়িটা করা হচ্ছে সিলেক্টিভ হুড়োহুড়ি, মানে আমি একটা নির্দিষ্ট জায়গা বেছে নিচ্ছি, আমি যে কথাটা আমরা প্রস্তুত, কারণ আমাদের বুথভিত্তিক নির্দিষ্ট জায়গা বলতে আমরা নির্দিষ্ট পশ্চিমবঙ্গে ভোট, তার আগে এসআইআর, ফরেন ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ নামতে শুরু করেছে, নদিয়া অবধি চলে এসেছে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা তৈরি করা, এবং কিন্তু যেখানে ভুল হচ্ছে যে আমাদের বুথ লেভেল অর্গানাইজেশন এতটাই শক্তিশালী, আর আমরা এই প্রক্রিয়া সাংগঠনিকভাবে যেভাবে বিহারে এটা সাকসেসফুল হয়েছে, এটা পশ্চিমবঙ্গ এখানে এটা সাকসেসফুল হবে না। প্রক্রিয়া আমরা উই আর প্রিপেয়ার্ড। বিচারপতি জয়মাল্য বাগচি একটা কোট করেছেন যে এই যে 16.5 লক্ষ নেট ইনক্রিমেন্ট হলো, অর্থাৎ 7 কোটি 42 লক্ষ ভোটার থেকে যে 7 কোটি 60 লক্ষ হলো, এই 16.5 লক্ষ কি 65 লক্ষ বাদ যাওয়া ভোটার থেকে আমরা জানি না। তাহলে এই নতুন 16 লক্ষটা উদ্ভূত হলো কোথা থেকে? নাম্বার 1 কোয়েশ্চেন, আমি তুলিনি, এটা সুপ্রিম কোর্টের বিচারপতি তুলছে। আমাকে একটা সিম্পল প্রশ্ন বলো, ভারতবর্ষের ডকুমেন্ট ক্রিয়েটস ডকুমেন্ট, ভারতবর্ষের পৃথিবীতে আধার এবং ভোটার কার্ডকে তুমি একটা নথিভুক্ত ডকুমেন্টের ধার্য ধরছো না, অথচ সেই দুটো দিয়ে তৈরি হওয়া পাসপোর্টকে ধরছো, যে পাসপোর্ট ভারতবর্ষের 1.4% মানুষের কাছে আছে। এই প্রশ্নগুলো আমরা তুলবো না হিঙ্গলগঞ্জের একজন মানুষের কাছে, যার পক্ষে এসে হয়তো বিকাশ ভবনে সেই আবেদনটা করা সম্ভব নয়। আর সবকিছু বিএলএ তে না, আমাদের সংগঠন নেই, আমাদের 1% ভোট আছে, কিন্তু বিএলএ সংগঠন নেই বলে আমার কোনো ভোটারকে বা আমার নামটা বাদ দেওয়ার অধিকার অবশ্যই নির্বাচন কমিশনের নেই। কংগ্রেসে যদি 1% ভোট থাকে তাহলে কথা একটু জানার অন্য বিষয় একটু আসি, যে আমরা এসআইআর নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে একটা বড় জিনিস উত্তরবঙ্গে বড় বিপর্যয় হয়েছে, সবাই জানেন, এবং উত্তরবঙ্গে নিয়ে লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিরেন রিজিজু এসেছেন, খগেন মুর্মু মার খেয়েছেন এবং শঙ্কর ঘোষও আহত হয়েছেন অভিযোগ। তা কোনো এলাকায় বিপর্যয় হলে প্রথমে দরকার উদ্ধার কাজ, ত্রাণ, পুনর্বাসন পরপর আসে। তৃণমূল প্রশ্ন করছে যে কেন্দ্রীয় মন্ত্রী নিজের চোখে সব দেখে গেলেন, কিরেন রিজিজু সফর হলো, কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের খরচ দেবে তো, মানে আর্থিক সাহায্য করবে তো, এটা তৃণমূলের অভিযোগ। অর্থাৎ তৃণমূল ওই ঠিক আমফানের মতন চাল ত্রিপল কতটা পাওয়া যাচ্ছে, কতটা ভেতরে ঢুকবে, তার সেটাই হচ্ছে তার ক্যালকুলেশন। আর অলরেডি কেন্দ্র সরকার কত টাকা, কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে, অলরেডি ডিসবার্স হয়ে গেছে, সবে সদ্য টাকা পেয়েছে, সেটা নিশ্চয়ই তৃণমূল সরকার জানে। একটা বিরাট অ্যামাউন্ট অফ টাকা, একটা টাকা রাজ্য সরকার পেয়েছে জাস্ট রিসেন্টলি, কোনো খাতে হলেও টাকাটা পেয়েছে। কিন্তু তৃণমূলের বক্তব্য হচ্ছে তারপরেও যে ত্রাণের জন্য কত টাকা পাওয়া যাবে, কতটা কি টাকা পাওয়া যাবে। এবার আমি বলছি যে তৃণমূল কংগ্রেস যখন এত ত্রাণ, তৃণমূল কংগ্রেস এক্সপায়ার্ড হওয়া জিনিসপত্র ত্রাণের মধ্যে কেন দিচ্ছে? যে জায়গাটায় এই যে বিপর্যয়, জায়গার একটা ডেমোগ্রাফি থাকে। এই যে নাগরাকাটা অ্যাসেম্বলিতে বড়, মানে ওখানে বিপর্যয়ের পরিমাণটা খুব বেশি। জলপাইগুড়ি নাগরাকাটা অ্যাসেম্বলিটা কিন্তু আলিপুরদুয়ার লোকসভার একদম। এবার এমপিও বিজেপির, এমএলএও বিজেপির। ইন্টারেস্টিংলি নাগরাকাটা অ্যাসেম্বলিতে যদি লোকসভার ভোটের ফলাফল দেখা যায়, বিজেপি বিপুলভাবে পিছিয়ে রয়েছে। তৃণমূল জেতেনি সিটটা, আলিপুরদুয়ার বনস্টিকা এমপি, কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট লোকসভাতে নাগরাকাটায় ব্যাপকভাবে এগিয়ে রয়েছে। এবার এর মধ্যেই ঘটেছে মনোজ ওরাও কুমারগ্রামের এমএলএ, বিজেপির এমএলএ, বা জয়ন্ত রায় এমপি জলপাইগুড়ির, বিক্ষোভটা হচ্ছে কেন? আমি একদম ডকুমেন্টেড কথা, ঘটনা আমারই প্রশ্ন, এই সব কটা প্রশ্ন আমার। চা বলয় নাগরাকাটা যে জায়গাটা যদি দেখা যায়, এটা চা ডমিনেটেড এরিয়া, টি বেল্ট, চা বাগান রয়েছে,
এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ওন টি গার্ডেন রয়েছে, মানে কেন্দ্রীয় সরকার মালিক, ব্যক্তি মালিক নয়। একাধিক বাগান, কেন্দ্রীয় সরকার মালিক, অ্যান্ড্রু ইউল কোম্পানি মালিক। আমার করা প্রশ্ন, পার্লামেন্টের উত্তর, জিতিন প্রসাদের উত্তর, পীযূষ গোয়েলের উত্তর, স্টার কোয়েশ্চেনের উত্তর যে না আমরা মাইনে দিতে পারছি না, আমাদের প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না, স্কুল বাস নেই, ক্রেশ হচ্ছে গোয়াল ঘরের মতো। এবার এই যে ক্ষোভ, এটা কি জনবিক্ষোভ বলছো? না না, মানুষের আমি জাস্ট একটা কথা বলতে চাই, 2016 সালে যে বিধানসভা নির্বাচন, তার আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আলিপুরদুয়ারের জেলার মাদারিহাটে, মনোজ টিগ্গা জিতেছিলেন মাদারিহাটে প্রথম বিজেপির এমএলএ হিসেবে, উনি বলেছিলেন যে ডানকানের রুগ্ন 7টা বাগান আমরা অধিগ্রহণ করব। পার্লামেন্টে নির্মলা সীতারামন তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার, আমরা দেখলাম গেজেট নোটিফিকেশন বেরোলো 7টা বাগান অধিগৃহীত হবে। উইদিন আ মান্থ অল গার্ডেন্স গট ক্লোজড। এগুলো খোলার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই মানে নাগরাকাটায় তৃণমূল জিতলো কেন, নাগরাকাটা অ্যাসেম্বলিতে লিড পেলো কেন? আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। এই ক্রেশ করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, হেলথ সেন্টার চা বাগানে সেটাও তার নয়, বাসের দায়িত্বও তার নয়। এই ফেজে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চা বলয়ে 93টা ক্রেশ হাউস, 53টা হেলথ সেন্টার এবং 11টা বাস রুট, সেই বাস রুট জেলায় তৃণমূলের বক্তব্য